কখনো কি মনে হয়েছে যে একটা পুরো দেশের, একটা গোটা জাতির শেখার ধরনটা কিভাবে তৈরি হয়? আর শুধু তৈরিই বা হয় কেন, সময়ের সাথে সাথে সেটা কিভাবে বদলে যায়? ঠিক এই প্রশ্নটা নিয়েই আজ আমরা কথা বলবো। প্রায় ২০০ বছরের এক লম্বা সফর, ঔপনিবেশিক আমল থেকে শুরু করে আজকের নতুন শিক্ষানীতি পর্যন্ত ভারতীয় শিক্ষার মূল বাঁকগুলো ঠিক কেমন ছিল। চলুন এই জার্নিটা শুরু করা যাক। তো প্রশ্নটা হলো, একটা সাম্রাজ্যকে চালানোর জন্য শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত? কারণ সত্যি বলতে কি, ব্রিটিশ ভারতে আধুনিক শিক্ষার যে শুরুটা হয়েছিল তার উদ্দেশ্য কিন্তু জ্ঞান দেয়া ছিল না। আসল লক্ষ্যটা ছিল একটা গোটা সাম্রাজ্যকে খুব সহজে দক্ষতার সাথে চালানো। আর ঠিক এই উদ্দেশ্যটাই কিন্তু পরের প্রায় ১০০ বছরের শিক্ষানীতির পুরো রাস্তাটা ঠিক করে দিয়েছিল। ভাবা যায়, এই একটা লাইনে কিন্তু বুঝিয়ে দেয় যে ব্রিটিশ শাসকরা তখন ঠিক কী ভাবত। টমাস ব্যাবিংটন ম্যাককলের এই কথাটা কিন্তু শুধু একজনের ব্যক্তিগত মতামতই ছিল না। না, এটা ছিল একটা নীতির ভিত্তি, এমন একটা পলিসি যেটা পরিষ্কার বলতো যে ভারতীয় জ্ঞান বা সাহিত্যের চেয়ে পশ্চিমের জ্ঞান বিজ্ঞান অনেক অনেক উন্নত। তো এই যাত্রার প্রথম পর্বে আমরা দেখব কিভাবে শিক্ষাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। এখানে লক্ষ্যটা কিন্তু জ্ঞান দেওয়া নেওয়া একদমই ছিল না। আসল উদ্দেশ্য ছিল ব্রিটিশ প্রশাসনকে আরও মজবুত করা, আর তার জন্য এমন একটা অনুগত শ্রেণী তৈরি করা যারা ব্রিটিশদের হয়ে কাজ করবে। ম্যাকেলের এই নীতির ঠিক আগে ব্রিটিশদের মধ্যে কিন্তু একটা বিরাট তর্ক চলছিল। মানে দুটো দল ছিল। এক দলকে বলা হতো প্রাচ্যবাদী, যারা বলতো যে ভারতের নিজস্ব যে শিক্ষা ব্যবস্থা, মানে সংস্কৃত ফার্সি এগুলোই চালানো উচিত। আর অন্য দলটা ছিল অ্যাংলিসিস্ট। তারা বলতো, আরে না, উন্নতি করতে হলে ইংরেজি আর পশ্চিমের জ্ঞান বিজ্ঞান ছাড়া কোনো গতি নেই। শেষমেশ মেকেলের সেই বিখ্যাত মিনিট এসে এই তর্কের অবসান ঘটালো, আর জিত হল অ্যাংলিসিস্টদের। আর ঠিক এটাই ছিল ম্যাকলকের আসল উদ্দেশ্য, এমন একদল লোক তৈরি করা যারা রক্তে বর্ণে হবে ভারতীয়, কিন্তু তাদের চালচলন, ভাবনা চিন্তা, রুচি সবকিছু হবে ইংরেজদের মতো। এরা ব্রিটিশ শাসক আর সাধারণ ভারতীয়দের মধ্যে একটা পালামুখ হিসেবে কাজ করবে। আর এই নীতিটাই কিন্তু বলতে গেলে ভারতের আধুনিক যে আমলাতন্ত্র তার একটা প্রাথমিক ভিত্তি তৈরি করে দিয়েছিল। আচ্ছা, এই লক্ষ্যটা পূরণ করার জন্য তারা একটা থিওরি ব্যবহার করেছিল, যার নাম ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি। আইডিয়াটা খুব সহজ। সমাজের একদম ওপরতলার কিছু ইংরেজি শিক্ষিতদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে দাও। তারপর আশা করা হচ্ছিল যে এই জ্ঞানটা ওপর থেকে চুইয়ে চুইয়ে, মানে ফিল্টার হয়ে, একদম সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। কিন্তু বাস্তবে কি তাই হলো? একদমই না। বরং এতে একটা শিক্ষিত এলিট ক্লাস আর সাধারণ মানুষের মধ্যে একটা বিশাল ফারাক তৈরি হয়ে গেল। এরপর ১৮৫৪ সালে এলো একটা বিরাট পরিবর্তন। এর নাম উডের ডিসপ্যাচ। এটাকে প্রায়ই ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়। মানে এটা ছিল এতটাই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ, কারণ এই প্রথমবার ব্রিটিশরা শুধু কিছু এলিট তৈরি করার চিন্তা থেকে বেরিয়ে এসে একটা গোটা শিক্ষা ব্যবস্থা তৈরির কথা ভাবল, একদম প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত। আর কি বলা হলো? বলা হলো প্রাইমারি লেভেলে পড়াশোনা হবে মাতৃভাষায় আর উঁচু ক্লাসে ইংরেজিতে। আর সবচেয়ে বড় কথা, সরকার এই প্রথম স্বীকার করল যে গণশিক্ষা বা সবার জন্য শিক্ষা তাদের একটা দায়িত্ব। এর প্রায় ৩০ বছর পর এলো হান্টার কমিশন। তারা পুরো সিস্টেমটাকে আবার ভালো করে দেখল আর বলল, সব ক্ষমতা ওপরে রাখলে চলবে না, ক্ষমতাকে একটু নিচের দিকেও দিতে হবে, মানে বিকেন্দ্রীকরণ করতে হবে। তারা বলল, প্রাইমারি শিক্ষার দায়িত্বটা লোকাল বডি বা স্থানীয় সংস্থাগুলোকে দিয়ে দেয়া হোক। তবে তাদের সবচেয়ে ইন্টারেস্টিং প্রস্তাব ছিল মাধ্যমিক লেভেলে দুটো আলাদা স্ট্রিম চালু করা, একটা একাডেমিক, মানে যারা বিশ্ববিদ্যালয়ে পড়বে, আর অন্যটা ভোকেশনাল বা বৃত্তিমূলক, মানে যারা হাতে কলমে কাজ শিখবে। কিন্তু কি হলো, সরকারি চাকরির আকর্ষণ এতটাই বেশি ছিল যে ওই ভোকেশনাল স্ট্রিমটা প্রায় কেউই নিল না। আর মজার ব্যাপার হলো, এই সমস্যাটা কিন্তু আজও আমাদের শিক্ষা ব্যবস্থায় রয়ে গেছে। এরপর এলো ১৯৪৭। দেশ স্বাধীন হল, আর সাথে সাথেই শিক্ষার উদ্দেশ্যটা একদম ১৮০ ডিগ্রি ঘুরে গেল। এখন আর ব্রিটিশ সাম্রাজ্য চালানোর জন্য কেরানি তৈরি করা লক্ষ্য নয়, লক্ষ্যটা হলো একটা নতুন জাতি গঠন করা, একটা নতুন দেশ করা। তো চলুন এবার দেখি স্বাধীন ভারত কিভাবে তার শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজানোর বিশাল চ্যালেঞ্জটা হাতে নিয়েছিল।
স্বাধীনতার ঠিক পরেই যেন একটা তাড়াহুড়ো লেগে গেল। একের পর এক কমিশন তৈরি হতে লাগল। এই যে এত দ্রুত কাজ, এটা দেখে বোঝা যায় যে নতুন দেশটা তার এডুকেশন সিস্টেমকে নতুন করে গড়তে কতটা উদ্গ্রীব ছিল। প্রথমে এলো ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, তারপর সেকেন্ডারি, আর তারপর সব মিলিয়ে একটা গোটা সিস্টেম নিয়ে ভাবার জন্য কোঠারি কমিশন। স্বাধীন ভারতের প্রথম যে শিক্ষা কমিশন সেটা ছিল রাধাকৃষ্ণন কমিশন। আর তাদের দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে দীর্ঘমেয়াদী যে সুপারিশটা ছিল সেটা হলো ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন বা ইউজিসি তৈরি করা। ভাবুন, প্রায় ৬০ বছরেরও বেশি সময় ধরে এই একটা সংস্থায় ভারতের সমস্ত ইউনিভার্সিটির পড়াশোনার মান আর ফান্ডিংয়ের বিষয়গুলো দেখাশোনা করেছে। তবে স্বাধীন ভারতের শিক্ষা ব্যবস্থার ইতিহাসে সবচেয়ে বড়, সবচেয়ে বৈপ্লবিক পদক্ষেপটা কিন্তু এসেছিল কোঠারি কমিশনের হাত ধরে। এই প্রথমবার শিক্ষাকে শুধু পাশ করার বা জ্ঞান অর্জনের বিষয় হিসেবে দেখা হলো না, বরং ভাবা হলো যে শিক্ষাই হবে দেশ গড়ার প্রধান হাতিয়ার। দেশের উন্নয়ন, দেশের ঐক্য, দেশের আধুনিকীকরণ সবকিছুর মূলে থাকবে শিক্ষা। এটাই ছিল তাদের স্বপ্ন। আর এই কমিশনই একটা যুগান্তকারী সুপারিশ করেছিল। একটা সংখ্যা, মাত্র একটা সংখ্যা, কিন্তু অমছম প্রভাবশালী। সেটা হলো ৬%। তারা বলেছিল দেশের মোট জাতীয় উৎপাদনের বা জিডিপির অন্তত ৬% শিক্ষায় খরচ করতে হবে। ভাবুন, আজ ৫০ বছরেরও বেশি সময় পরেও এই ৬%-এর টার্গেটটা কিন্তু আমাদের সব শিক্ষানীতির আলোচনায় একটা মানদণ্ড হয়ে রয়ে গেছে। আর কোঠারি কমিশনের কথা বললে কোন জিনিসটা আমাদের সবার আগে মনে পড়ে? একদম ঠিক, ওই 10+2+3 কাঠামোটা। মানে ১০ বছরের স্কুল, ২ বছরের হায়ার সেকেন্ডারি আর ৩ বছরের ডিগ্রি কোর্স। দশকের পর দশক ধরে এই একটা সিস্টেমই কিন্তু গোটা ভারতে স্কুল কলেজ শিক্ষাকে এক ছাতার তলায় নিয়ে এসেছিল। একটা সত্যিকারের ন্যাশনাল বা জাতীয় শিক্ষা ব্যবস্থা তৈরির দিকে এটা ছিল একটা বিশাল বড় পদক্ষেপ। এবার আমরা গল্পের টাইমলাইনে আরও একটু এগিয়ে যাই। সময়টা ২০ শতাব্দীর শেষের দিক। গোটা বিশ্বজুড়ে তখন বদলের হাওয়া। ভারতও বুঝতে পারছিল যে তাদের শিক্ষা ব্যবস্থাকে নতুন শতাব্দীর চ্যালেঞ্জগুলোর জন্য তৈরি করতে হবে, আরও আধুনিক করতে হবে। তো এই পর্বে আমরা ঠিক সেই চেষ্টাগুলোই দেখব। এই আধুনিকীকরণের পথে ১৯৭৬ সালে একটা খুব বড় আইনি পরিবর্তন আনা হলো। সংবিধানের ৪২তম সংশোধনীতে শিক্ষাকে রাজ্য তালিকা থেকে সরিয়ে যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্টে নিয়ে আসা হলো। এর মানে কি? এর মানে হলো এখন থেকে শিক্ষা নিয়ে শুধু রাজ্য নয়, কেন্দ্র সরকারও আইন তৈরি করতে পারবে, নীতি বানাতে পারবে। আর এই একটা বদলের ফলেই কিন্তু সারা দেশ জুড়ে কোনো শিক্ষানীতি চালু করাটা অনেক সহজ হয়ে গেল। আর এই নতুন ক্ষমতার ওপর ভর করেই এলো ১৯৮৬ সালের জাতীয় শিক্ষানীতি। এই পলিসিটা প্রায় ৩০ বছর ধরে ভারতের শিক্ষা ব্যবস্থাকে বলি দেখিয়েছে। এর অধীনে অনেক গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল, যেমন ধরুন অপারেশন ব্ল্যাকবোর্ড, যেটার মাধ্যমে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে অন্তত ন্যূনতম কিছু জিনিসপত্র যেমন ব্ল্যাকবোর্ড, চক, ক্লাসরুম এগুলো নিশ্চিত করা হয়েছিল। আবার গ্রামের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছিল নবোদয় বিদ্যালয়। আর নারী শিক্ষার ওপরেও কিন্তু খুব জোর দেয়া হয়েছিল। তবে এত কিছুর পরেও একটা বিরাট সমস্যা কিন্তু থেকেই গিয়েছিল। আর সেটা হলো ছাত্রছাত্রীদের ওপর পড়াশোনার অনেক চাপ। ১৯৯৩ সালে অধ্যাপক যশপাল কমিটি ঠিক এই প্রবলেমটাকেই সবার সামনে নিয়ে এলো। তাদের রিপোর্টের নামটাই ছিল দারুণ, লার্নিং উইদাউট বার্ডেন বা বোঝা ছাড়া শিক্ষা। তারা পরিষ্কার বললেন, আসল বোঝাটা কিন্তু বাচ্চা স্কুলের ব্যাগের ওজনের নয়, আসল বোঝাটা হলো না বুঝে শুধু তোতা পাখির মতো মুখস্থ করে যাওয়ার চাপ। আর এবার আমরা চলে এসেছি আমাদের এই দীর্ঘ সফরের একদম শেষ পর্বে। এটা হলো একবিংশ শতাব্দীর জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ নতুন করে গোড়া থেকে ভাবার এক বিশাল প্রচেষ্টা। ২০২০ সালের জাতীয় শিক্ষানীতি বা এনইপি 2020 প্রায় ৩৪ বছরের পুরনো একটা পলিসিকে সরিয়ে এটা একটা নতুন অধ্যায়ের সূচনা করেছে। এর মূল লক্ষ্যটা কি? লক্ষ্য হলো এমন একটা সিস্টেম তৈরি করা যেটা হবে অনেক বেশি ফ্লেক্সিবল, ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশে সাহায্য করবে, আর আর্ট, সায়েন্স, কমার্স এরকম কঠিন ভাগে আটকে থাকবে না। এক কথায় একবিংশ শতাব্দীর জন্য পড়ুয়াদের তৈরি করা। এই নতুন নীতির সবচেয়ে চোখে পড়ার মতো বদলটা কিন্তু হয়েছে স্কুলের কাঠামোয়। ওই যে আমাদের চেনা
10+2 সিস্টেমটা ছিল ওটা আর নেই, তার বদলে এসেছে একটা নতুন কাঠামো 5+3+3+4। আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো এই প্রথমবার 3 থেকে 6 বছর বয়সের মানে একদম ছোট বাচ্চাদের পড়াশোনাকে ফর্মাল এডুকেশন সিস্টেমের মধ্যে আনা হলো। এটা কিন্তু একটা বিশাল বড় পদক্ষেপ। শুধু তাই নয়, এই নীতিতে আরও অনেক যুগান্তকারী আইডিয়া আছে। যেমন এখন আর আর্টস আর সায়েন্সের মধ্যে কোনো পাকা দেয়াল থাকবে না। ফিজিক্সের সাথে কেউ চাইলে মিউজিকও পড়তে পারবে। আবার ধরুন কলেজে কেউ 1 বছর পড়ার পর ছেড়ে দিতে বাধ্য হলে তার সেই 1 বছরের পড়াশোনাটা নষ্ট হবে না। তার জন্য থাকছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটের মতো ব্যবস্থা। আসলে এই সব কিছুর একটাই উদ্দেশ্য, শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি করে ছাত্রছাত্রীদের সুবিধামতো আরও ফ্লেক্সিবল করে তোলা। তো এই যে 200 বছরের লম্বা একটা সফর, তার শেষে এসে আমরা আজ একটা নতুন নীতির দোরগোড়ায় দাঁড়িয়ে। এনইপি 2020 নিঃসন্দেহে একটা দারুণ পরিবর্তনের স্বপ্ন দেখাচ্ছে। কিন্তু ইতিহাস তো আমাদের বারবার একটা কথাই শিখিয়েছে, তাই না? যে কাগজে কলমে দারুণ পলিসি বানানো এক জিনিস, আর সেটাকে মাঠে ঘাটে স্কুলে কলেজে সফলভাবে রূপ দেওয়াটা সম্পূর্ণ অন্য জিনিস। তাই শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যায়, এত কিছুর পর এবার কি ছবিটা সত্যিই বদলাবে? এর উত্তরটা বোধহয় একমাত্র সময় দিতে পারবে।